বিচ্ছেদের বিষাদমাখা ৩ বছর পর ভাগ্যের নির্মম পরিহাসে একসময়ের দাপুটে কোটিপতি নারী আজ পথের ভিখারি। ভাগ্যের চাকা ঘুরে তিনি এক ঝোড়ো রাতে এসে দাঁড়ালেন তারই পরিত্যক্ত সেই হতদরিদ্র স্বামীর কুঁড়ে ঘরের সামনে। তারপর যা ঘটল তা পাথরের হৃদয়কেও গলিয়ে দেওয়ার মতো এক করুণ উপাখ্যান। বন্ধুরা, এটি সিলেটের সুরমা নদীর তীরের এক শাশ্বত প্রেমের গল্প। এটি আকাশ এবং মায়ার কাহিনী, এমন দুই মানবমানবীর উপাখ্যান যাদের প্রণয় শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির শান্ত পরিবেশে, কিন্তু বাস্তবের কঠিন আঘাতে যা একসময় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অবশেষে মানুষের মনুষ্যত্ব ও ক্ষমার এমন এক চরম শিখরে গিয়ে এই গল্পের সমাপ্তি ঘটে যা শুনলে চোখের পানি ধরে রাখা অসম্ভব। আকাশ সিলেটের একটি ঘিঞ্জি পাড়ার জরাজীর্ণ এক খুপুরিতে তার বৃদ্ধা মায়ের সাথে বসবাস করত। ঘর বলতে ছিল তালি দেওয়া টিনের ছাদ, যেখান থেকে বর্ষাকালে অবিরাম পানি ঝরত। গ্রীষ্মের তপ্ত রোদে ঘরটি যেন অগ্নিকুণ্ড হয়ে উঠত, আর কনকনে শীতে হিমেল বাতাস হাড় কাঁপিয়ে দিয়ে যেত। তবে এই জীর্ণতার ভেতরেও আকাশের দু চোখে ছিল এক উজ্জ্বল স্বপ্ন, নিজের চেষ্টায় বড় হওয়ার জেদ। তার মা আমেনা বিবি মানুষের বাড়িতে থালা বাসন ধুয়ে সংসার চালাতেন যাতে মেধাবী ছেলেটি পড়াশোনা চালিয়ে যেতে পারে। আকাশ শৈশব থেকেই ছিল অসম্ভব প্রতিভাবান। ছেঁড়া জুতো আর অন্যের থেকে ধার নেওয়া পুরনো বই পড়েও সে সব পরীক্ষায় প্রথম হতো। যখন সে শহরের নামী একটি কলেজে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পেল, তখন তার মায়ের দু চোখ বেয়ে আনন্দের নোনা জল গড়িয়ে পড়ল। সেদিনই আকাশ প্রথমবার অনুভব করেছিল যে পরিশ্রম দিয়ে হয়তো কপালের লিখনও বদলে ফেলা সম্ভব। কলেজের সেই প্রথম দিনটি আকাশের কাছে ছিল এক নতুন গ্রহে পা রাখার মতো অভিজ্ঞতা। বিশাল প্রবেশদ্বার, দামি গাড়ির বহর আর দামি ব্র্যান্ডের পোশাক পরা শিক্ষার্থীদের দেখে সে কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তার আত্মমর্যাদা তাকে ভেঙে পড়তে দেয়নি। সেই কলেজেই পড়ত শহরের বিখ্যাত শিল্পপতির একমাত্র কন্যা মায়া চৌধুরী। সে ছিল যেমন রূপবতী, তেমনি আভিজাত্যের অহংকারে ঘেরা। তবে তার মোহময় হাসির আড়ালে এক গভীর একাকিত্ব লুকিয়ে থাকত, যা সাধারণ মানুষের চোখে পড়ত না। একদিন কলেজের পাঠাগারে মায়া একটি কঠিন প্রজেক্ট নিয়ে বিপাকে পড়েছিল। তার দাম্ভিকতার কারণে অন্য কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছিল না। ঠিক তখন আকাশ নিজের থেকে এগিয়ে গিয়ে খুব সহজ ভাষায় পুরো বিষয়টি তাকে বুঝিয়ে দিল। মায়া অবাক হয়ে দেখল, কোনো স্বার্থ ছাড়াই এই ছেলেটি তাকে সাহায্য করছে। সেই ক্ষণ থেকেই তাদের বন্ধুত্বের সূচনা। সময়ের সাথে সাথে এই বন্ধুত্ব প্রেমে রূপ নিল। আকাশ মায়াকে শিখিয়েছিল অল্পতে সুখী হবার আনন্দ, আর মায়া তাকে দেখালো রঙিন এক পৃথিবী। রাস্তার ধারে টং দোকানে বসে আকাশের সাথে চা খাওয়া মায়ের কাছে কোনো বিলাসবহুল রেস্তোরাঁ থেকেও বেশি তৃপ্তিদায়ক মনে হতো। একদিন মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আকাশ, তোমার তো কিছুই নেই, তবু তুমি সারাক্ষণ এত হাসি খুশি থাকো কি করে? আকাশ মৃদু হেসে উত্তর দিল, আমার কাছে মা আছে, মনের শান্তি আছে, আর নিজের উপর বিশ্বাস আছে। সুখী হতে এর বেশি আর কি লাগে? সেদিন মায়া প্রথমবার উপলব্ধি করল যে সুখ আসলে টাকার অঙ্কে মাপা যায় না। ধীরে ধীরে তাদের প্রেম পূর্ণতা পেল। কিন্তু এই পথ মসৃণ ছিল না। মায়ার বাবা আরশাদ চৌধুরী যখন এই সম্পর্কের কথা জানলেন, তখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি আকাশকে নিজের দপ্তরে ডেকে নিয়ে অকথ্য ভাষায় অপমান করলেন। তিনি দম্ভ ভরে বললেন, তোমার মতো বস্তির ছেলে আমার মেয়ের যোগ্য হতে পারে না। তুমি তাকে একটা পচা ঝুপড়ি ছাড়া আর কি দিতে পারবে? আকাশ শান্ত কণ্ঠে বলেছিল, আমি তাকে অকৃত্রিম ভালোবাসা দিতে পারবো স্যার। কিন্তু অরশাদ চৌধুরী তাচ্ছিল্যের হাসি হেসে বললেন যে শুধু ভালোবাসা দিয়ে জীবন বাঁচে না। বাবার এই রূঢ় আচরণ দেখে মায়া বিদ্রোহ করার সংকল্প নিল। সে সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে আকাশের হাত ধরল। এক নিস্তব্ধ রাতে তারা মন্দিরে গিয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হল। বিয়ের পর মায়া তার রাজকীয় জীবন বিসর্জন দিয়ে আকাশের সেই ঝুপড়িতে চলে এলো। শুরুতে সবকিছু উপন্যাসের মতো সুন্দর মনে হতো। দুজনে মিলে উনুনে রান্না করা, হাসাহাসি আর গল্পগুজব করে তাদের দিনগুলো ভালোই কাটছিল। মায়ার কাছে এই নতুন জীবন এক উত্তেজনাকর অভিযান বলে মনে হতো। কিন্তু কয়েক মাস পর থেকেই কঠিন বাস্তবতা তার টুটি চেপে ধরল। সকালে পানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা, রান্নার কাঠের ধোঁয়ায় চোখের জল পড়া আর ভ্যাপসা গরমে ঘামে ভিজে যাওয়া মায়াকে ধীরে ধীরে হাঁপিয়ে তুলছিল। যে মায়া কখনো অভাব দেখেনি,
সে এখন টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়ল। আকাশ বিরামহীন পরিশ্রম করত, কখনো দিনমজুরি, কখনো টিউশনি। সবকিছু করেও সে দারিদ্র্যের সাথে পাল্লা দিয়ে পারছিল না। অভাব যেন কিছুতেই তাদের পিছু ছাড়ছিল না। একদিন অবসন্ন মায়া আকাশকে প্রশ্ন করল, আমরা কি চিরকাল এভাবেই ধুকে ধুকে বাঁচব? আকাশ তাকে আশ্বস্ত করে বলল, আর একটু সময় দাও মায়া, আমি নিশ্চয়ই সব বদলে দেব। কিন্তু সময় বয়ে গেলেও অভাব দূর হল না। চারপাশের মানুষের কানাঘুষা মায়ার কানে বিষের মতো লাগত। সবাই বলাবলি করত যে বড়লোকের মেয়ে এখন দারিদ্র্যের নরকে পুচ্ছে। এরই মধ্যে মায়া গর্ভবতী হল। আকাশ মনে করল এবার হয়তো তাদের ঘরে সৌভাগ্যের আলো আসবে, কিন্তু নিষ্ঠুর ভাগ্য তা চায়নি। অর্থাভাব আর ভালো চিকিৎসার অভাবে মায়া তার গর্ভের সন্তানকে হারিয়ে ফেলল। এই শোক মায়াকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। সে ঘণ্টার পর ঘণ্টা নির্বাক হয়ে বসে থাকত। আকাশ নিজেকে অপরাধী মনে করত। তার মনে হতো টাকা থাকলে হয়তো আজ তার সন্তান বেঁচে থাকত। মায়ার মনেও এই একই ক্ষোভের জন্ম নিল। তার ভালোবাসা ধীরে ধীরে বিষাক্ত ঘৃণা আর অপমানের রূপ নিল। ঠিক সেই সময় মায়ার বাবা আরশাদ চৌধুরী পুনরায় তার সামনে এসে প্রস্তাব দিলেন। তিনি বললেন, এখনও ফিরে আসার সুযোগ আছে মা, এই নরক থেকে বেরিয়ে আসো। মায়া অনেক ভেবে এক কঠিন সিদ্ধান্ত নিল। সে আকাশকে তালাকনামা পাঠিয়ে দিল। বিদায় লগ্নে আকাশের চোখে পানি থাকলেও সে মায়াকে বাধা দেয়নি। শুধু বিদায়ের মুহূর্তে বলেছিল, মায়া, যদি কখনো পুরো পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, মনে রেখো এই ভাঙা কুঁড়েঘরের দরজা তোমার জন্য চিরকাল খোলা আছে। মায়া সেদিন এক মুহূর্তের জন্যেও পিছু না ফিরে দামি গাড়িতে উঠে চলে গেল। সেই মুহূর্তেই আকাশের জীবনের গল্প যেন স্থবির হয়ে পড়ল। পরবর্তী ৩ বছরে দৃশ্যপট আমূল বদলে গেল। সময় মানুষের অবস্থান ও সম্পর্কের সমীকরণ পাল্টে দিল। মায়া এখন আর সেই সরল মেয়েটি নেই যে মাটির উনানে রুটি সেঁকত। সে এখন এক বিশাল কর্পোরেট সাম্রাজ্যের প্রধান। তার নাম এখন সংবাদপত্রের শিরোনামে থাকে। সে ঝকঝকে গাড়ি আর বড় অট্টালিকায় বাস করে। তার বাবা তাকে ব্যবসায়িক উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন। সে নিজের ভেতরের সব আবেগ ও মায়াকে বিসর্জন দিয়ে এক কাঠখোট্টা ব্যবসায়ী হয়ে উঠল। টাকার নেশা আর সাফল্যের স্ট্র্যাটেজি ছিল তার বেঁচে থাকার একমাত্র মন্ত্র। লোকে তাকে লৌহ মানবী বলত। কিন্তু এই কৃত্রিম সাফল্যের আড়ালে তার ভেতরের শূন্যতা দিন দিন বাড়ছিল। অন্যদিকে আকাশ সেই তার অভাবের জীবনেই রয়ে গিয়েছিল। তবে সে এখন শুধু নিজের জন্যে বাঁচে না। সে তার এলাকার সেই সব অবহেলিত শিশুদের জন্য বিনামূল্যে একটি পাঠশালা খুলেছে, যাদের স্কুলে যাওয়ার সামর্থ্য নেই। আকাশের মা প্রায়ই বলতেন, বাবা, তুই নিজে অর্ধাহারে থাকিস, তবু অন্যদের জন্য এত করিস কেন? আকাশ হাসি মুখে জবাব দিত, মা, টাকা নেই তো কি হয়েছে, আমার শিক্ষা আর ভালো মন তো আছে। পুরো এলাকায় আকাশের সম্মান এখন আকাশ ছোঁয়া। সে টাকার অঙ্কে গরিব হলেও হৃদয়ের ঐশ্বর্যে ছিল সবচাইতে ধনী। মায়ার জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলছিল, তখন তার অজান্তেই এক ধ্বংসাত্মক ষড়যন্ত্র শুরু হলো। তার ব্যবসায় অংশীদার হিসেবে যোগ দিয়েছিল সাব্বির নামের এক ধূর্ত লোক। সে খুব কৌশলে মায়ার অগাধ বিশ্বাস অর্জন করল। মায়া ভেবেছিল সে একজন নির্ভরযোগ্য সঙ্গী পেয়েছে যে তার ব্যবসার হাল ধরবে। কিন্তু সাব্বিরের আসল উদ্দেশ্য ছিল মায়াকে পথে বসানো। একদিন বড় একটি চুক্তিতে স্বাক্ষর করার সময় মায়া জানতে পারল যে তার পুরো সম্পত্তি ও কোম্পানির মালিকানা কৌশলে সাব্বির নিজের নামে করিয়ে নিয়েছে। মায়ার গলার স্বর রুদ্ধ হয়ে এলো। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, এটা তুমি কি করলে সাব্বির? সাব্বির ঠান্ডা মাথায় বলল, এটা ব্যবসা মায়া, এখানে আবেগ নয় বরং বুদ্ধি দিয়ে খেলতে হয়। মায়া আর্তনাদ করে বলল, তুমি আমায় ঠকালে? সাব্বির হেসে উত্তর দিল, তুমিও তো একদিন তোমার আপন স্বামীকে ছড়ে ফেলেছিলে, মনে পড়ে? মুহূর্তের মধ্যে মায়ার সাজানো পৃথিবী তাসের ঘরের মতো ধসে পড়ল। কোম্পানি, অর্থ, সম্মান সবকিছুই সাব্বিরের দখলে চলে গেল। যে সংবাদমাধ্যম একসময় তার স্তুতি গাইত, তারাই এখন তার পতন নিয়ে মুখরোচক খবর ছাপতে লাগল। মায়া দেখল যে এই স্বার্থপর পৃথিবীতে টাকার অবর্তমানে সে একেবারেই নিঃসঙ্গ। সে তার পুরনো বন্ধুদের সাহায্যের জন্য ফোন করল, কিন্তু কেউ তার কথা শুনল না। বিলাসবহুল পার্টিতে যাদের সাথে সময় কাটত, তারা এখন তাকে বাড়ির গেট থেকে তাড়িয়ে দিল।
মায়া একদিন তার নিজের গড়া দপ্তরের সামনে দাঁড়িয়েছিল। সেখানে দায়িত্বরত প্রহরী তাকে ভেতরে ঢুকতে বাধা দিল। মায়া কাতর স্বরে বলেছিল যে সে এই কোম্পানির মালিক ছিল, কিন্তু প্রহরী রূঢ়ভাবে বলে দিল যে অতীতে কি ছিল তাতে কিছু যায় আসে না, বর্তমানে মায়ার কোনো প্রবেশাধিকার নেই। ধীরে ধীরে থাকার জায়গা পর্যন্ত তার রইল না। হোটেল থেকে তাকে বের করে দেওয়া হলো, কারণ দেওয়ার মতো অর্থ তার ছিল না। সে ক্ষুধার্থ তৃষ্ণার্থ অবস্থায় রাস্তায় ঘুরতে লাগল। খিদে পিঠে আগুন জ্বলছিল। সে একটি রেস্তোরাঁর মালিকের কাছে এক মুঠো ভাতের আবদার করল এবং বিনিময়ে কাজ করে দেওয়ার কথা বলল, কিন্তু মালিক তাকে ভিক্ষুক মনে করে অপমান করে তাড়িয়ে দিল। মায়া রাস্তায় বসে অঝরে কাঁদছিল। জীবনের এই তিক্ত অপমান ও ক্ষুধার জ্বালা সে প্রথমবার এতটা প্রকটভাবে অনুভব করল। তখনই এক অতি সাধারণ বৃদ্ধা তার দিকে এক টুকরো শুকনো রুটি বাড়িয়ে দিলেন। মায়া যখন সেই রুটির প্রথম লোকমাটি মুখে তুলল, তার গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তার মনে পড়ল আকাশের কথা। যে আকাশ নিজে না খেয়ে মায়াকে খাইয়ে দিত, যাকে সে তুচ্ছ জ্ঞানে পরিত্যাগ করেছিল, আজ এই চরম সংকটে আকাশের সেই শেষ কথাটি তার কানে বাজতে লাগল। মায়া আকাশের দিকে তাকিয়ে ভাবল, এখনও কি সব ঠিক করা সম্ভব? পরদিন ভোরেই সে সিদ্ধান্ত নিল যে সে ফিরে যাবে সেই মানুষটির কাছে যাকে সে সবচাইতে বেশি অবহেলা করেছে। তার কাছে কোনো অর্থ ছিল না, পায়ে হাঁটার শক্তি ছিল না, কিন্তু মনে ছিল এক বুক আকুতি। দিনভর দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে সন্ধ্যায় সিলেটের সেই পুরনো মহল্লায় পৌঁছাল। আকাশ তখন কালো মেঘে ঢাকা, আর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। কাক ভেজা শরীরে জীর্ণ কাপড়ে মায়া সেই ঝুপড়ির দরজায় এসে দাঁড়াল, যা সে একসময় ঘৃণা ভরে ছেড়ে গিয়েছিল। তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। আকাশ কি তাকে ফিরিয়ে দেবে? কাঁপা হাতে সে দরজায় টোকা দিল, আর সেই মুহূর্তেই তার জীবনের মোড় ঘুরে গেল। ভেতরে আকাশ প্রদীপের আলোয় খাতা দেখছিল। বাইরে বৃষ্টির তর্জন গর্জন ছাপিয়ে দরজায় সেই ক্ষীণ টোকা তার মনে অদ্ভুত এক সাড়া জাগাল। দরজা খোলার পর সামনে যা দেখল, তাতে আকাশের সমস্ত চেতনা যেন লুপ্ত হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এক বিধ্বস্ত মায়া, ভেজা কাপড়, আলুথালু চুল, আর চোখে এক রাস অনুশোচনা। দুজনে স্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। কোনো বাক্য বিনিময় হল না, শুধু বৃষ্টির শব্দই তখন কথা বলছিল। মায়া টাল সামলাতে না পেরে আকাশের পায়ে লুটিয়ে পড়ল এবং ভাঙা গলায় বলল, আকাশ, আমি সব হারিয়ে শেষ হয়ে গেছি, আমাকে ক্ষমা করো। আকাশের মনে ৩ বছরের পুঞ্জীভূত বেদনা ও প্রতীক্ষা যেন প্যাক নিমিষেই গলে গেল। সে পরম মমতায় মায়াকে তুলে ঘরে আনল। আকাশের মা মায়াকে দেখে অবাক হলেও তার মাতৃসুলভ মন মায়ার জন্য কেঁদে উঠল। মায়া মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল এবং নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইল। মা বললেন যে সন্তানের জন্য ঘরের দরজা কখনো বন্ধ থাকে না। আকাশ দ্রুত মায়ের জন্য গরম পানির ব্যবস্থা করল এবং মায়ের মাধ্যমে মায়ের ভেজা কাপড় বদলানোর ব্যবস্থা করল। দীর্ঘ ৩ বছর পর মায়ার সামনে সেই ডাল ভাতের থালা দেওয়া হলো, যা একসময় সে অপছন্দ করত। আজ সেই খাবারই তার কাছে অমৃতের মতো সুস্বাদু মনে হল। আকাশ চুপচাপ তাকে দেখছিল, কিন্তু সে নিজে কিছু খেল না। মা যখন আকাশকে খেতে বললেন, সে মিথ্যে বলে এড়িয়ে গেল যে তার পেট ভরা আছে। আসলে সে নিজে ক্ষুধার্ত ছিল। রাত গভীর হওয়ার সাথে সাথে কুঁড়েঘরের ভেতরে এক আবেগঘন পরিবেশ তৈরি হল। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের কাছে নিজের সব ভুল স্বীকার করল। সে জানালো যে সে টাকার মোহে আসল সুখ বিসর্জন দিয়েছিল। সে এখন বুঝতে পেরেছে যে ঐশ্বর্য নয়, বরং বিশ্বস্ত মানুষের সঙ্গই হল প্রকৃত ধন। আকাশ তাকে আশ্বস্ত করল যে অতীত বদলে দেওয়ার ক্ষমতা কারও নেই, কিন্তু ভবিষ্যৎ চাইলে নতুন করে শুরু করা যায়। মায়া আকাশের কাছে একটি সুযোগ চাইল, যাতে সে তার হারানো বিশ্বাস আবার ফিরিয়ে আনতে পারে। আকাশ মায়ার কাঁধে একটি পুরনো চাদর জড়িয়ে দিয়ে বলল যে সে কখনো নিজেকে বদলায়নি, তাই মায়ার জন্য তার ভালোবাসা এখনো অটুট আছে। মায়া বুঝতে পারল আকাশ আজ আগের মতোই মানবিক ও উদার রয়ে গেছে। মা মায়াকে আশ্বস্ত করলেন যে ভুল স্বীকারকারী মানুষই স্রষ্টার সবচাইতে প্রিয় হয়। সেই রাতে মায়া কুঁড়েঘরের জরাজীর্ণ ছাদ দিয়ে পড়া পানির শব্দে যে শান্তি খুঁজে পেল, তা কোনো বিশাল অট্টালিকায় ছিল না।
পরদিন সকালে সূর্যের আলো যখন মায়ার মুখে পড়ল, সে এক নতুন জীবনের অনুপ্রেরণা অনুভব করল। সে দেখল আকাশ আগের মতোই নিবিষ্ট চিত্তে তার পাঠশালার শিশুদের পড়াচ্ছে। মায়া বুঝতে পারল আকাশ যে মানসিক প্রশান্তিতে আছে তা হাজার কোটি টাকা খরচ করেও কেনা সম্ভব নয়। মায়া আকাশের সেই পাঠশালায় শিশুদের পাশে গিয়ে বসল এবং তাদের পড়াতে সাহায্য করল। আকাশ মায়ার এই পরিবর্তন দেখে তার চোখের কোণে আশার আলো দেখতে পেল। ধীরে ধীরে মায়া সেই এলাকার মানুষের আপন হয়ে উঠল। সে এবং আকাশ মিলে একটি বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক স্কুলকে পুনরায় সচল করার উদ্যোগ নিল। যে সংবাদ মাধ্যম একসময় মায়ার পতনের খবর দিয়েছিল, তারাই এখন মায়ার এই মানবিক রূপের কথা প্রচার করতে লাগল। মায়া দেখল এখন আর তার কোনো দামি পোশাক বা গাড়ির প্রয়োজন নেই। মানুষের ভালোবাসা আর আকাশের সঙ্গই তাকে পূর্ণতা দিচ্ছে। আকাশের মনেও মায়ার জন্য জমে থাকা অভিমানগুলো ধীরে ধীরে মুছে যেতে লাগল। গল্পের শেষে দেখা যায় যে অর্থবিত্ত মা থাকলেও আকাশ আর মায়ার মাঝে এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এই কাহিনী আমাদের শেখায় যে টাকা জীবনের জন্য আবশ্যক হতে পারে, কিন্তু তা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নয়। মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অকৃত্রিম ভালোবাসাই হল জীবনের সবচাইতে বড় সম্পদ। যারা শুধু বৃত্তের পেছনে ছোটে, তারা একসময় নিজের আত্মা ও আপনজনদের হারিয়ে ফেলে। মায়া তার জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এই সত্যটি উপলব্ধি করতে পেরেছে। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল শুধরে নিয়ে পথে ফেরার নামই হল জীবন।